প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট সাংবাদিক, বর্ষিয়ান সাংবাদিকই বলবো, বাংলাদেশের। তিনি এখন নিউ ইয়র্ক প্রবাসী এবং নিউ ইয়র্কের টাইম টিভি থেকে তিনি নিজেও টেবিল টক নামে একটি সে প্রোগ্রামকে উপস্থাপন করেন। এবং উনার প্রোগ্রামে আমি নিজেও মাঝে মাঝে উনার প্রোগ্রামে যাই। উনি অত্যন্ত দক্ষ রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক, সমাজ জীবন নিয়ে অত্যন্ত সচেতন। সেই সাইদ তারেক আমাদের সঙ্গে আছে। তারেক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাদের দর্শকদের সামনে আপনাকে প্রডিউস করতে পেরে। তো থ্যাংক কেমন ইউ। আছেন? থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্য। আপনি তো আমার অনুষ্ঠানে সবসময় যান, আর আপনার অনুষ্ঠানে আজকেই প্রথম। তো আপনার দর্শকদেরকেও শুভেচ্ছা। যারা দেখছেন তাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। তো সরাসরি প্রশ্নে চলে যাই, সময় নষ্ট না করে। সেটা প্রশ্ন, প্রথমত যেটা বলতে চাই, আপনার কাছে আজ এজ অফ টুডে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির কি আপডেট আপনার কাছে আছে? না, এখন তো বাংলাদেশের রাজনীতি চলে গেছে লন্ডনে। হুম। এখন যা কিছু হচ্ছে লন্ডনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ওখানে বাংলাদেশের যে সরকার প্রধান, উনি এখন লন্ডন সফরে আছেন ওখানকার রাজার আমন্ত্রণে। এবং উনি যাওয়ার পরের থেকেই ওনার কিছু ব্যস্ততা দেখা গেল। উনি এয়ারবাস কোম্পানির প্রতিনিধির সঙ্গে মিটিং করছেন, প্লাস অল পার্টি পার্লামেন্টারি মেম্বার্সের একটা কমিটি, তারা ওনার সঙ্গে দেখা করছেন। আবার ওদিকে দেখা যাচ্ছে যে ওনার সফরের প্রতিবাদে ওনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে ওখানকার আওয়ামী লীগের লোকজন। আবার ওনার সমর্থনেও আবার একটা সভা অনুষ্ঠিত হয়েছে লন্ডন শহরে। তো এইগুলো অ্যাক্টিভিটিস ওনার আহ, পাশাপাশি একটা বড় খবর যেটার জন্য সবাই ওয়েট করতেছে, বাংলাদেশের রাজনীতির, কেউ বলতেছে টার্নিং পয়েন্ট, কেউ বলছেন একটা গুরুত্বপূর্ণ মিটিং বা একটা সিদ্ধান্ত খুব হবে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওখানে আছেন, তার সঙ্গে তার একটা মিটিং হবে। সেটা হচ্ছে 13 তারিখ সকালে। এখন এই মিটিংটাকে কেন্দ্র করেই সবাই বলছেন, কেউ বলছেন যে এটা একটা মানে নতুন কোনো একটা হয়তো কিছু আসবে, এই মিটিং থেকে বেরিয়ে আসবে সিদ্ধান্ত। কারণ একটা ইলেকশন নিয়ে তো একটা অচলাবস্থা সৃষ্টি হয়ে গেছে বাংলাদেশে। আহ একটা উনি সময়সীমা ঘোষণা করছেন, যেটা একটা অবাস্তব বলে বলতেছেন অনেকে। এই টাইমে ইলেকশন হয় না। বিএনপির পক্ষ থেকেও এটার একটা প্রতিক্রিয়া জানানো হয়েছিল যে এটা মানে গ্রহণযোগ্য না। সবকিছু মিলে এখন 13 তারিখ তারেক জিয়া এবং প্রফেসর ইউনূসের মিটিং এর উপরই নির্ভর করতেছে, এবং এটার দিকেই সবাই তাকায় আছি আমরা। এবং যে উদ্দেশ্যে উনি গেছেন এত কিছুর ভিতরে, আসলে সেই সাবজেক্টটাই চাপা পড়ে গেছে, যে রাজার কাছ থেকে যে পুরস্কার গ্রহণ, সেটা নিয়ে একটা খুব একটা আলোচনা নাই। আলোচনা হচ্ছে এই সমস্ত নিয়ে। এই হলো সর্বশেষ আর কি আমার কাছে যা মনে হইলো। এই হ্যাঁ, কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে যে এই দুজনের আলাপ আলোচনায় কি জিনিস এবং এর কি নির্দিষ্ট কোনো এজেন্ডা কি মনে হচ্ছে আপনার কাছে? না, কোনো এজেন্ডা তো মিটিং এ ঠিক করা মানে অ্যানাউন্স করা হয় নাই যে কি কি এজেন্ডা। তবে একটা সৌজন্য সাক্ষাৎ হিসেবে আমরা ধরে নিই প্রথমেই, যে যেহেতু উনি সরকার প্রধান ইংল্যান্ডে গেছেন, এবং ইংল্যান্ডে একটা বাংলাদেশের সবচেয়ে একটা বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভারপ্রাপ্ত প্রধান ওই শহরেই অবস্থান করতেছেন। তো সেটা হিসাবে বলে যে এটা সৌজন্যতার খাতিরেও তার সঙ্গে দেখা করতে যাওয়া, এটাই মানে মনে করা হচ্ছে। তো এখন শুধু সৌজন্য যে আপনি আসছেন, বসেন, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, চা খান, আহ, বাড়ি যান, এটা তো না। এখানে কিছু কথাবার্তা হবে, এবং এটার সময়সীমা নাকি আমি শুনলাম যে 2 ঘন্টার মতো তারা আলোচনা করবে। তো 2 ঘন্টা আবার অনেক একান্ত, সময়। আবার একান্তেও কথা বলবে দুজন। আবার একান্ত কথা বলবেন। তো এখন 2 ঘন্টা অনেক লম্বা সময়। এই 2 ঘন্টার ভিতরে বহু বিষয়ে আলোচনা হবে। আলোচনা হইলে সেখানে ইলেকশন প্রসঙ্গটা নিশ্চয়ই আসবে, এবং আগামী দিনে সরকার কিভাবে চলবে, এই প্রফেসর ইউনূস সাহেব মানে তার ভবিষ্যৎ তিনি কিভাবে যাবেন। আমার ধারণা যে সবগুলো বিষয় আলোচনার মধ্যে থাকবে। এখন সেখানে সিদ্ধান্ত কি আসে
এখন সিদ্ধান্ত তো আর ওখানেই স্পট অন দ্য স্পট তো আর কেউ দেবে না, যে ঠিক আছে আপনার কথা মেনে নিলাম, বা উনি বললেন ঠিক আছে আপনারা তোমার কথা মানলাম। এটা তো হবে না। ওনারা আলোচনা করে বলবেন ঠিক আছে আমরা আমাদের মানে আমাদের যার যার ফোরামে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব, এই পর্যন্তই হবে আমার ধারণা আর কি। তবে একটা বিষয় যেটা যেটা আমরা সবাই বেশি কনসার্ন, যেটা বাংলাদেশের ইলেকশন নিয়ে, সংস্কার টংস্কার এগুলো কোনো ব্যাপার না, এগুলো জাস্ট সরকার ইচ্ছে করে ঝুলে রাখছে। এটা যে কোনো সময় এটা করে ফেলতে পারে। এটা কত করে অধ্যাদেশ জারি করা এটা ফাইল পত্রের ব্যাপার। তো সেটা কোনো সমস্যা হবে বলে মনে হয় না। সেটা একটা বড় বড় জিনিসটা আসবে, সেটা হচ্ছে যে নির্বাচন কখন হবে। উনি বলছেন এপ্রিলের প্রথমার্ধে, মানে 15 তারিখের মধ্যে। তো এটা একটা অবাস্তব সময়সীমা। কারণ রোজা মধ্যে ইলেকশন পড়ে গেলে পরে সেটা একটা খুব বিব্রতকর ব্যাপার হয়ে যায় সকলের জন্যই। তো এটাকে এগিয়ে আনার একটা প্রস্তাবনা, মানে সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। যদি জানুয়ারিতে আসে বা ফেব্রুয়ারিতে আসে, রোজার আগে যদি শেষ করা যায় সমস্ত কিছু, তো এই বাস্তবতাটা নিয়ে আলোচনা হতে পারে আমার ধারণা। এবং সেখানে প্রফেসর সাহেবের কোনো এজেন্ডা আছে কিনা, বিশেষ কোনো এজেন্ডা আছে কিনা, যে তাকে এপ্রিল পর্যন্ত থাকতেই হবে, জুন পর্যন্ত থাকতেই হবে, সেটা আমরা জানি না। তো সেরকম যদি কিছু না থাকে, আমার তো মনে হয় যে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হয়ে যেতে পারে। মানে ওটা যদি উনি যদি অ্যাগ্রি করেন। তো এখন সবকিছুই আপনার হাইপোথেটিক্যাল ব্যাপার, এখন নির্ভর করতেছে এই মিটিং এ কি আলোচনা হয় সেটার উপরে। তো আমরা হ্যাঁ, একটু ওয়েট করি। 13 তারিখ, 13 তারিখে, আপনার 13 তারিখেই তো আমরা রেজাল্ট পাবো না। মিটিং টিটিং হয়ে যাওয়ার পরে হয়তো ওরা 2-1 দিন সময় নেবেন, উনি দেশে ফিরে আসবেন। ওনারাও ওনাদের ফোরামে আলোচনা করবেন। তারপরে সিদ্ধান্ত জানবো আমরা একটা 14-15 তারিখের দিকে হয়তো একটা ধারণা পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু প্রশ্ন একটা জিনিস আপনাকে বলি, আপনি তো একধারে সাংবাদিক আবার রাজনৈতিক, আপনার দীর্ঘ এই পথ পরিক্রমায় আপনি অনেক অভিজ্ঞ পার্সন। যেমন সাংবাদিকতা নিয়েও আপনার গবেষণা, তেমনি রাজনীতি নিয়েও আপনার গবেষণা, আপনি ব্যক্তিগতভাবেও রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন। এরপরে আপনি আবার একজন লেখক, আপনার উপন্যাস আমি পড়েছি, থ্যাংক ইউ। রায় আমার, এবং থ্যাংক ইউ। রিসেন্টলিও আপনার গত বই মেলায় আপনার বই দেখেছি। জি তা জি। আমি সেটা বলছি যে এই আলোকে আপনার কাছে যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, এই যে এটা একটা হাই প্রোফাইল মিটিং, ইউনূস এবং তারেক রহমান, এই যে আপনি বললেন যদি হাইপোথেটিক্যাল ধরা যাক, ইউনূস সাহেব বলল না, এপ্রিলেই ইলেকশন হবে, শেষ পর্যন্ত তারেক রহমান কি মনে করতে পারেন যে তারেক রহমান হয়তো দেশ জাতির স্বার্থে বা অন্য কোনো কারণে মানতে পারে যে ঠিক আছে এপ্রিলেই হোক? আসল কথা হচ্ছে যে এপ্রিলে ইলেকশনটা কোনো দেশ জাতির স্বার্থে হচ্ছে হচ্ছে হবে না। কেননা এটা জনগণকে যেমন ভোগাবে, পলিটিক্যাল পার্টিগুলোকে ভোগাবে। প্রথম কথা হচ্ছে যে, আপনি বলি আপনাকে সোজা একটা হিসাব দেই, যে মনে করেন যে এপ্রিলের 7 থেকে 10 তারিখের ভিতরে যদি ইলেকশনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়, তাহলে তার 3 সপ্তাহ আগে থেকে অফিসিয়াল প্রচারণ কার্যক্রম শুরু হবে অফিসিয়ালি। তো ঠিক আছে, যদি 7 তারিখ হয়, তাহলে আহ, ওদিকে 15 তারিখ থেকে, বা 16 তারিখ বা 17 তারিখ বা 20 তারিখ, 20 তারিখ থেকে আপনার অফিসিয়াল কার্যক্রম শুরু হবে, সেটা হচ্ছে আপনার মার্চে। মার্চের। এখন এই বছরের রোজা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের 17 তারিখ থেকে শুরু হবে, অথবা 18, 17 বা 18 এর মধ্যে একদিন শুরু হবে সোজা। 1 মাস চলবে। 1 মাস চললে ঈদটা হচ্ছে আপনার মার্চ মাসের 17 বা 18। এখন এই ঈদের মধ্যে মানুষের একটা ছুটির আমেজ থাকে, তারপরে অনেকে বেড়াইতে যায় এখানে এরপরে ওখানে। 8-10 দিন ছুটি থাকে। 8-10 দিন ছুটি থাকে, মানুষ বেড়াতে যায়। এখন এইখানে মানুষের ইলেকশন মোডে এখানে এই সময়টা কেউ থাকে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে 17-18 তারিখের দিকে যদি ইলেকশন হয়, আপনি 20 তারিখ থেকে যদি কার্যক্রম শুরু করতে যান, এটা একটা অবাস্তব। এটা আমাদের দেশের মানুষের পক্ষে এটা মেনে নেওয়া, মানে এটা করা সম্ভব না। 3 নম্বর পয়েন্ট আসেন। যদিও আপনার 3 সপ্তাহ থাকবে প্রচারণার জন্য, কিন্তু তারও 2 সপ্তাহ আগে থেকে, অর্থাৎ রোজার 20 রোজা বা 15 রোজা হয়ে যাওয়ার সময় থেকেই শুরু হবে আপনার
মনোনয়নপত্র দাখিল, প্রার্থী বাছাই, প্রার্থী প্রত্যাহারের তারিখ, প্রার্থিতা আপিলের ব্যাপার নিষ্পত্তি করা, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং মার্কা প্রদান, পুরা কার্যক্রমটা হচ্ছে আপনার রোজার মধ্যে। 4 নম্বর। 5 নম্বর হলো যেদিনকে ওনারা 3 মাস আগে শিডিউল ডিক্লেয়ার করতে হবে, 3 মাস আগে যখনই ওনারা শিডিউল ডিক্লেয়ার করবেন, দ্যাট মিনস যদি এপ্রিলের 7 তারিখে বা 10 তারিখে হয়, তাহলে আপনার মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি, জানুয়ারি। জানুয়ারির 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ওনারা শিডিউল ডিক্লেয়ার করে দেবেন। শিডিউল ডিক্লেয়ার করার দিন থেকেই আমাদের দেশে ইলেকশন প্রপাগান্ডা শুরু হয়ে শুরু যায়, হয়ে যায়। প্রচারণা শুরু হয়ে 3 মাস আগে থেকে প্রচারণা শুরু হয়ে যাবে। আসেন 5 নম্বর। এই রোজার ভিতরে যখন ইলেকশন প্রচারণা করতে যাবে, এক একটা ক্যান্ডিডেটের 12টা বেজে যাবে। দ্যাটস রাইট। কেননা প্রতিদিন হাজার হাজার লোককে ইফতার করাইতে হবে, প্রতিটা মসজিদে ইফতারের জন্য টাকা দিতে হবে, প্রতিটা মসজিদে। এখন বাজেট যে পরিমাণ বেড়ে যাবে একটা ক্যান্ডিডেটের ইলেকশনের জন্য, এরপরে গ্রামেও দিতে হবে আমি ইন্ডিভিজুয়ালি। গ্রামের কথাই বলতেছি, আমি হ্যাঁ, প্রতিটা সেটাই। কনস্টিটিউয়েন্সিতে প্রতিটা প্রার্থীকে, এক একটা কনস্টিটিউয়েন্সিতে আপনার মনে করেন যে 10টা 12টা যদি ইউনিয়ন থাকে আর কি, তাহলে এইখানে যতগুলো মসজিদ আছে, এই যে আপনার 2000 5000 করে মসজিদ, মানে 500 700 1000 বা 2000 করে মসজিদ থাকবে, প্রতিটা মসজিদে যদি 1000 টাকা করে দিতে হয়, তাহলে অতিরিক্ত কতগুলো টাকা দিতে হচ্ছে আপনার, শুধু ইফতারে তো দিতেই হবে এটা, কারণ ভোটের ব্যাপার। এখানে প্রার্থীরা কোনো ক্যান্ডিডেটকে, কোনো প্রার্থীকে, কোনো ভোটারকে তারা অসন্তুষ্ট করতে পারবেন না, আর তখন কথা উঠবে আর যে উনি সরকার, একটা কি ক্যান্ডিডেট হয়েছে, এই ইফতারের জন্য 2000 টাকা দিতে পারলো না। রাজনৈতিক দলগুলি তো ইলেকশন কমিশন থেকেও কোনো টাকা পয়সা পায় না। না, পায় না। তাহলে আমরা যেটা আশা করতেছি যে আগামী নির্বাচনটা, একটা প্রফেসর বলছেন যেটা ইউনিক নির্বাচন হবে, ইউনিক ইন দা সেন্স যে এখানে টাকা পয়সার দৌরাত্ম্য থাকবে না, এখানে মাস্তানি চলবে না, এখানে ভোট সেন্টার দখল হবে না, এখানে পুলিশ কেনা, প্রিজাইডিং অফিসার কেনা বেচার এই সমস্ত কারবার থাকবে না, সেনাবাহিনী ডিপ্লয় থাকবে। সেটা বাড়িয়ে, এটাই হচ্ছে আদর্শ ইউনিক নির্বাচন। হুম। এখন আমি যদি একটা পয়েন্টে আসি যে আপনি খরচ কমাবেন কিভাবে, একটা ক্যান্ডিডেটকে যদি আপনি 3 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে সিলিং দিয়ে দেন, ধরেন 10 লাখ টাকায় যদি সিলিং দিয়ে দেন, ওর তো প্রতিদিন ইফতারের খরচা আছে 10 লাখ টাকা। দ্যাটস রাইট। তো এখন যদি আপনার রোজার মধ্যে সারা মাস রোজা করাইতে হয়, তাহলে একটা ক্যান্ডিডেটের কি পরিমাণ, তাহলে এখন দেখা যাচ্ছে যে এইখানে কোনো ভালো লোক, সৎ লোক, যাদের পয়সা নাই, এখানে কন্টেস্টই করতে পারবে না। সে বিশেষ করে ঘুরে ফিরে ছাত্র, বিশেষ করে ছাত্রদের দলে যারা, এরা তো একেবারে নবীন তরুণ। নবীন, তো না না, ওদের হয়তো ওদের তো কিছু কোনো পয়সা ওরা ইনকামও জোগাড় নাই। করে ফেলবে, ওদের হয়তো কিছু পয়সা করে লোকজন দিবে, কিন্তু কথা হচ্ছে যে যারা আমরা তাহলে তো যেটাকে তার আশা তার করি, 2 নম্বরই রাস্তায় মানে হাত দিতে হবে, রাইট, একজনের কাছ থেকে আমরা যেটা পয়সা আশা নিতে। করতেছি যে আগামী পার্লামেন্টটা একটা সৎ লোকের পার্লামেন্ট হোক। হ্যাঁ, তা না সেটাই। হলে পরে তো এখানে আবার যদি আগের মতো চোর বাটপাররা, এই খুনি ডাকাতরা যদি যায় ওখানে, যদি আবার যায় বসে, তাতে কোনো পার্থক্য হলো না। আমরা চাই যে এখানে সৎ লোক, ভালো লোক, সৎ লোক ভালো লোকের পয়সা থাকে না, তারা পয়সা পয়সা খরচ করবে কোত্থেকে, এবং সৎ লোক ভালো লোককে কেউ পয়সা দেয়ও না, ওর নিজের সমাজ সঞ্চিত সঞ্চয় থেকে, ওনার জমা থেকে, বা লোকজন যারা বন্ধু বান্ধব, শরীর আত্মীয় স্বজনরা কিছু চান্দা বন্দা দিয়ে হয়তো মনে করেন যে 2 4 5 10 লাখ টাকার একটা ফান্ড করে দিতে পারে। তো 10 লাখ টাকা তো ইলেকশন হবে না, এখানে ইলেকশন একটা মিনিমাম বাজেট লাগবে 1 কোটি টাকা। আর এখন রোজার মধ্যে ইলেকশন হইলে পরে এই ইলেকশনে বাজেট দাঁড়াবে 5 থেকে 10 কোটি টাকা। তারা কারা খরচ করতে পারবে? সেই ঘুরে ফিরে আবার সেই আপনার এই অসৎ লোকজন চলে আসবে পার্লামেন্টে। এই জন্য এই 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 আচ্ছা, তারপর আর একটা আছে, সেটা হলো যে আপনি সে মনে করেন যে 10 তারিখে, এপ্রিল মাসের 7 তারিখ থেকে 10 তারিখে ইলেকশন হইলো। ইলেকশন হওয়ার পরে এই রেজাল্ট আপনার গেজেট নোটিফিকেশন করতে হবে। তারপরে আপনার এটা পার্লামেন্টে আপনার মেজরিটিকে প্রমাণ করতে হবে যে কে গভর্নমেন্ট ফর্ম করবে, প্রেসিডেন্ট তাকে আহ্বান জানাবে, গভর্নমেন্ট ফর্ম হবে, শপথ গ্রহণ হবে, ওনারা ক্যাবিনেট মিটিংয়ে বসবেন। 1 মাসের মধ্যেই বাজেট, 1 মাসের মধ্যে বাজেট প্লেস করতে হবে। এটা ন্যাশনাল বাজেট 1 মাসেই প্রিপারেশনে হয়। পর্যাপ্ত সময় নাই। মিনিমাম 3টা মাস সময় তো দিতে হয় এটা গভর্নমেন্টকে, এটাকে সমস্ত করার জন্য। তো এই সমস্ত, আচ্ছা, এরপরে আর একটা কথা, 6 নম্বর পয়েন্ট, সেটা হলো যে এই রোজার পরপরই, ঈদের পরপরই এসএসসি পরীক্ষার, এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে সারা দেশে। এপ্রিল মাসটার মধ্যে আপনার, এপ্রিল থেকে শুরু হয়ে যায়, পরীক্ষা শুরু হয়ে যায়। এখন এই পরীক্ষাটা ডিসরাপ্টেড হবে, ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না।
এই সময় অথবা পরীক্ষা, ওয়েদারটাও কিন্তু খুব ভালো থাকে না, কাল এবং বৈশাখ। ওয়েদার ভালো থাকে না। 15ই এপ্রিল 14ই এপ্রিল কালবৈশাখী থাকে, হুম। পয়লা বৈশাখ। তো এই যে এত কিছু ফ্যাক্টর, যে নেগেটিভ ফ্যাক্টরের ভেতরে, এটা কেউই, কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কেউ বলবেন না যে ইলেকশনটা এপ্রিল হোক। দরকার হয় আপনারা ইলেকশনটা, আপনারা যদি মনে করেন যে ঠিক আছে আমার এত মানে আবার কিছু কাজ কাম রয়েছে, আপনি আরো পিছিয়ে নিয়ে যান। পলিটিক্যাল পার্টিগুলো যদি এগ্রি করে, আপনি এটা জুন বলছেন কেন? আপনি জুন জুলাইতে হবে না, কারণ পরের বন্যা ডিসেম্বর থাকে। পর্যন্ত যান। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে এইখানে ইলেকশন হয় না, কেননা বন্যা থাকে, নৌকা নিয়ে অনেক অঞ্চল আছে যেখানে তারপরে নৌকা নিয়ে। আবার ঈদও থাকবে। আবার ঈদ থাকবে একটা আর কি, হুম। যে এটা আবার হইতে হইতে সে অক্টোবর। তো এখন কথা হলো যে মানুষকে অসুবিধা দিয়া একটা প্রশাসনের নির্বাচন করা আহ, কোনো অর্থ হয় না। সবচেয়ে বেটার হইলো যদি উনি মনে করে থাকেন যে আমার আর্মি চিফ বলছে যে জানুয়ারির 1 তারিখে নতুন গভর্নমেন্ট পাবো, দেখ, উনি কে? আর্মি চিফ কে ডিকটেট করার? আমি ওর ডিকটেট শুনবো না। ওকে ঠিক আছে, আপনি তাহলে ওর ডিকটেট না শুনে আপনি জানুয়ারিতে করতে পারেন, ফেব্রুয়ারিতে করেন, আপনি রোজার আগে শেষ করে দেন। আপনার 17 তারিখে রোজা হবে, এবং এটাই উচিত, এটা গুড টাইম, রোজার আগে শেষ গুড করতে। টাইম, মানে 17 তারিখে রোজা হবে, আপনি 7 তারিখে ইলেকশন শেষ হয়ে গেল, গেজেট নোটিফিকেশন হলো, 10 দিনের ভিতরে আপনার গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট ফর্ম করে আপনার তারা শপথ নিয়ে নিল, আপনার পার্লামেন্টের সেশন বসে গেল, আপনাদের রেটিফিকেশন গুলো হয়ে গেল, আপনি চলে গেলেন, সবাই মান সম্মান নিয়ে যা যার মতো বাড়ি চলে গেলেন। ওনারা গভর্নমেন্ট ফর্ম করলো, ওনারা 2 মাস সময় পাইলো, বাজেটটা ভালো মতো ঠিক মতো তারা প্রণয়ন করে প্লেস করলো। কিন্তু সবচাইতে অনেকেই সব দিক বিবেচনায় এই সময়টাই হচ্ছে সর্বোৎকৃষ্ট সময়, এটা আমি মনে করি। জানুয়ারি ফেব্রুয়ারিতে গেলে পরে ওনারও মান সম্মান যায় না, যে সেনাপ্রধানের ধমকে উনি ইলেকশন ডিসেম্বরে করে ফেললেন। আবার পলিটিক্যাল পার্টিগুলোও তার সঙ্গে এগ্রি করবে যে ঠিক আছে আমরা এই টাইমে ইলেকশনটা তাহলে আমরা। বিএনপিও খুশি হলো। বিএনপিও খুশি হইলো, সকল পলিটিক্যাল পার্টি খুশি। এখানে একটা অসুবিধা হবে, সেটা হচ্ছে যে এনসিপির, মানে এই যে শিশু দল যারা, মানে মানে শিশু দল আর কি, আমি আর মানে কি শিশু, সবাই তো বলে এটা ডক্টর ইউনূসের এই দল। এটা বলে, সবাই বলে, এবং কাজে কর্মে দেখাও যাচ্ছে তাই। তো এবং এই আপনি আরেকটা দলটার জিনিস, একটা, এদের আপনি একটা আরেকটা জিনিস সমস্যা। লক্ষ্য করছেন, ইউনূস রাইট। ইউনূস সাহেব যে রাজনৈতিক দল 111-এর সময় করার কথা ছিল, সেটার নামও কিন্তু সিটিজেন পার্টি ছিল, নামের সাথেও কিন্তু বেশ মিল। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তা না, এটা তো উনি নিজে বলে কেউই দিছেন যে ছাত্রদের একটা পলিটিক্যাল পার্টি হওয়া দরকার, তারা হ্যাঁ, উনি উনি নিজে দেশ বলছেন, হ্যাঁ। পরিচালনায় আসুক। হুম। খুব ভালো কথা, দেশ পরিচালনায় ইয়াং জেনারেশন আসবে, সেটা তো আমরা অবশ্যই চাই। চাই। কিন্তু যে তরিকায়, যে পদ্ধতিতে ওনারা আসতেছেন, এরা তো প্রথমেই তো আপনার ফাউল হয়ে গেছে, তাই না? মানুষের আস্থা নষ্ট করে ফেলছে। এবং এখন পর্যন্ত তারা, আজকে তো কয়েক মাস হয়ে গেল, এখন পর্যন্ত এদের কোনো ম্যানিফেস্টো নাই, এদের কোনো গঠনতন্ত্র নাই, এদের কোনো রেজিস্ট্রেশন নাই, এদের কোনো মার্কা নাই। যদিও হয়ে যাবে এগুলো সবকিছু, আমি বুঝতেছি আর কি। তারপরেও এটা সরকারের এটা হয়ে প্রেসিডেন্ট। যাবে, তারা তো সরকার পার্টি বলতে গেলে। রাইট, সেজন্যই হবে। হ্যাঁ, হয়তো আপনার সরকারি পার্টি না হলে পরে এগুলো 2 4 বছর 5 বছর ইলেকশন কমিশনের বারান্দায় ঘুরতে হইতো। রাইট। মাহমুদুর রহমান সাহেবের পার্টি এত বছরের পুরনো, নূর হোসেন নূর আজকে কত 5 বছর ধরে আপনার করেছে, এই বোধহয় সেদিনকে বোধহয় পাইছে নাকি পাইনি, জোনায়েদ সাকি রাস্তাঘাটে মাইর খাইছে, মাইর খাওয়া পার্টি, সেও বোধহয় সেদিনকে বোধহয় পাইছে না, এখনো পাওয়ার পথে আছে আর কি। তাই এরা যাই হোক ঠিক আছে, পেয়ে যাবে, সব ঠিক আছে। কিন্তু ওদের যে সমস্যাটা যেটা বলা হচ্ছে, জানুয়ারির 1 তারিখে নতুন ভোটার তালিকা প্রণয়নের, মানে নতুন ভোটার অন্তর্ভুক্তির একটা কার্যক্রম শুরু হবে, এবং জানুয়ারি ভোটার তালিকায় এটা একটা হিসাব বলতেছে যে 50 লক্ষ নতুন ভোটার ইনক্লুড হবে। নতুন ভোটার। নতুন মানে ভোটার হওয়ার বয়স পূর্ণ হবে জানুয়ারি মাসে। তা আমাদের দেশে যেহেতু আমাদের অধিকাংশ ছেলে মেয়ের জন্ম তারিখ ঠিক করে দেয় স্কুলের হেডমাস্টার ম্যাট্রিকের ফর্ম ফিল আপ করার সময়, তো এখন সবারই হলো 1 জানুয়ারি জন্ম, জন্ম তারিখ 1 জানুয়ারি। এই 1 জানুয়ারি জন্ম তারিখ কয়েক লক্ষ তরুণ যুবক 18 বছর পূর্ণ হবে এবং তারা ভোটার হবে আর কি। এখন এই শিশু দলটির নেতারা মনে করতেছেন যে এই সমস্ত ভোটার প্রায় 50 লক্ষ হিসাব করতে বলা যাচ্ছে, এই ভোটটা এদেরকে, যদি এদের ভোটার করা যায়, এই ভোটটা এই এনসিপির বাক্সে আসবে। তো ওদের ভোটার করানোর জন্য এই সময় দিতে হবে ইলেকশন কমিশনকে, সেটা জানুয়ারি ফেব্রুয়ারি সময় লেগে যাবে। এই জন্য তারা এই টাইমটা ইলেকশন করতে চাচ্ছে না। এটা একটা প্রচারণা আছে কোনো কোনো মহল থেকে আর কি। তো আমি জানি না,
এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, বাট আমি যেটা মনে করি, যেটা সর্বশেষ বলতে চাই সেটা হলো যে কেন এপ্রিলে ইলেকশন করতে হবে এই বিষয়ে সরকারের কোনো ব্যাখ্যা নাই। একটা ব্যাখ্যা দেওয়া উচিত যে আমরা এই এই কারণে আমরা এপ্রিলে ইলেকশন করতে চাই। না, ওটা তো নাম্বার, ওটা তো ইউনূস সাহেব বলছে, তো ওটা বিদেশি গত সপ্তাহে বলছেন যে ছাত্ররা নতুন দল করছে, তাদেরকে একটু সময় দেওয়ার দরকার, তারাও তো গুছানোর একটা ব্যাপার আছে। না এটা উনি বক্তৃতায় বলেন নাই। এটা বক্তৃতায় বলেন নাই, উনি একটা বিদেশি বিবিসি কে বিদেশি বলছেন। সংস্থাকে বলছে বলে আমরা দেখছি ফেসবুকে, কিন্তু ন্যাশনাল মিডিয়াতে এটা কোনো নাই। এটা কারণ ফেসবুকের অনেক অনেক কিছুই আসে, এগুলো আসলে ঠিক গ্রহণ করাটাও ঠিক না, অনেক মানে নানা রকম মতলবি প্রচারণা করে ফেসবুকে আর কি। তো হুম। যাই হোক, এটা ওনার মনের কথা, উনি মুখে বলুক আর না বলুক, এটা ওনার মনের কথা হিসাবে এটা ধরে নেওয়া যায়। তো এখন কথাটা হলো যে সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা অবশ্যই দেওয়া উচিত যে এই কারণে আমরা মনে করতেছি যে এপ্রিলে ফার্স্ট উইকে দেওয়া উচিত। আর বিরোধী দল, প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকেও ব্যাখ্যা দেওয়া উচিত এই এই কারণে এপ্রিলের এই টাইম ইলেকশন করা সম্ভব হবে না। যেগুলো আপনি বলছেন 1 2 3 করে একেবারে 5 6 করে। রাইট। তো এই বিষয়গুলো আমি এ পর্যন্ত কারোর কাছে পাই নাই। আমি গত সপ্তাহে একটা ফেসবুক পোস্টে আমি এগুলো লিখছি আমি আর কি, যে এটা অবাস্তব একটা ব্যাপার আর কি, মানুষকে মানে ইলেকশন ওই পলিটিক্যাল পার্টিগুলো এগুলো বিপদে ফেলে দেবে আর কি। আর রোজার মধ্যে ইলেকশন কখনো হয় না, আমাদের দেশে হয় নাই। দুই একটা ক্ষেত্রে হয়তো হয়েছে, খুব এমার্জেন্সি, মানে খুব একেবারে কনস্টিটিউশনের একেবারে বাধ্যবাধকতা ছিল, সেক্ষেত্রে হয়তো করতে হয়েছে আর কি। কিন্তু আমাদের তো এরকম কোনো কনস্টিটিউশনের বাধ্যবাধকতা নাই। আমি 3 মাস পর পরে করলে আপনার কোনো অসুবিধা নাই। তো ঠিক আছে, 3 মাস পরে আপনার বলতেছেন সংস্কার নিয়ে, আমাদের আলী রিয়াজ সাহেব সংস্কার প্রস্তাবের মধ্যে ডিম ডিম তাও দিতেছে। আচ্ছা, ওনার যদি 6 মাস 9 মাস লাগে উনি তা দিতে থাকুক, বাচ্চা বুচ্চা কবে ফুটবে দেখা যাবে। না, উনি কিন্তু তো সংবিধান নিয়ে ব্যস্ত থাক, ওইখানেই থাক, উনি আমি ব্যস্ত। সেটাই বলতেছি আর কি, যে উনি ও, সংবিধানের উপরে বৈশা হ্যাঁ, উনি তা দিতেছেন আর কি, ওনার কমিশন আর কি। তা দিতেছেন, উনি তা দিতে থাকুক, ওখান থেকে বাচ্চা বুচ্চা ফুটে যেদিন ডিম বাচ্চা বাইরে সেদিন বাইরাক। হ্যাঁ। কিন্তু তার জন্য ইলেকশন ঠেকায় রাখার ঠিক না। এখন আপনি বলবেন যে কেউ কেউ বলে আর কি যে ইলেকশনের জন্য এত পাগল হওয়ার কি আছে। ইলেকশনের জন্য পাগল হওয়ার কিছু নাই। কথাটা হচ্ছে যে এটা ইলেকটেড গভর্নমেন্ট, রাষ্ট্র পরিচালনার জন্য ইলেকটেড গভর্নমেন্ট লাগে। নন পার্টি গভর্নমেন্ট দিয়ে কি হয় আমরা গত 10 মাসে দেখলাম। এদের কোনো গ্রাসরুট, 9/11 দেখলাম। রাইট, গ্রাসরুট লেভেলে কোনো সংগঠন থাকে না বইলা, গ্রাসরুট লেভেলে কোনো কন্ট্রোল নাই এদের কোনো। এরা সচিবালয় কন্ট্রোল করতে পারে না গ্রাসরুট থেকে। সারা বাংলাদেশের প্রতিটা হাট, বাজার, ব্রিজ, কালভার্ট, টোল, তারপরে স্থানীয় খাজনা, স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি, আপনার রিক্সা স্ট্যান্ডে চাঁদাবাজি থেকে শুরু করে বাস স্ট্যান্ডে চাঁদাবাজি, প্রতিটা সরকারি দপ্তর, অফিস, এলজিআরডি, আপনার কি বলে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট, সিটি কর্পোরেশন, পৌরসভা, প্রতিটি জায়গায় লুটপাট সিন্ডিকেটের সেটটা বদল হয়ে গেছে, নতুন লোক ঢুকে গেছে ওইখানে। না, এটা তো এগুলো তো বলা হচ্ছে যে বিএনপি এই চাঁদাবাজিগুলি নাকি বিএনপি করতেছে, স্বাভাবিক, তাদের তারাই তারাই করবে তৃণমূল কারণ তৃণমূল পর্যায়ে তাদেরই সংগঠন আছে এখানে। রাইট, তৃণমূল পর্যায়ের সংগঠন তাদের আছে, হ্যাঁ। তারাই করবে। কারণ এইসব ক্ষেত্রে এই এই কাজগুলো যাদের শক্তি থাকে তারাই করতে পারে। তার শক্তিশালী তারা, তাদের শক্তি আছে, তারা পারে করতে, তাদের সংগঠন আছে, তাদের লাঠিয়াল নাকি বাহিনী আছে। নাকি এটা এরকমও হইতে পারে যে সরকারও একটু এই অন্তর্বর্তীকালীন সরকার একটু সুযোগ দিচ্ছে, যাতে বিএনপি এগুলি করলে বিএনপির বদনামটা হয়। না না, বিএনপির যত বদনামই হোক, হুম। কিন্তু ইলেকশনে বিএনপিকে হারাইয়া যে আর একটা পার্টি ক্ষমতায় আসবে সেটা তো হচ্ছে না। তো বিএনপি বদনাম করে লাভটা কি? বিএনপিকে পচানোর জন্য একটা মিশন আছে আমি জানি। এটা হচ্ছে আপনার কোনো কোনো রাজনৈতিক মহল, বিশেষ করে এই যে শিশু দল এবং তাদের যে মুরব্বী যারা আছে আর কি, যে মুরব্বী দল, এরা মিলে আপনার এন্টি বিএনপি একটা ক্যাম্পেইন চালাচ্ছে। এই বিএনপির সালাউদ্দিন কাদের এবং এটা চৌধুরী, অনেক দিন ধরেই চলছে। অনেকদিন ধরে চলছে। হুম। সালাউদ্দিন কাদের, এরা এরা ইন্ডিয়ান এজেন্ট, হুম। এরা মির্জা ফখরুল ইসলাম ইন্ডিয়ার এজেন্ট। ওরা ইন্ডিয়ার দাবি মানে চাওয়া অনুযায়ী ইলেকশন করতেছে। ওরা ইলেকশনে জিতলে পরে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। নানা রকম প্রোপাগান্ডা চলতেছে এগুলো আর কি। এবং এরা ওদের কিছু বিদেশি মানে ইউটিউবারও এটা নিয়ে খুব ইসে আমি করতেছে। সেটাই বলতেছি আর কি, মানে এটা হচ্ছে একটা পরিকল্পিত ক্যাম্পেইন এগেনস্ট বিএনপি, বিএনপিকে পচানো, যাতে মানুষ বিএনপির থেকে মুখ ফিরে ওদেরকে ভোট দেয়। সেটাই। মানে কথাটা হলো যে যতই আপনি পছান না কেন, হুম।
বিএনপির যে সাংগঠনিক ভিত্তি আছে, হুম। ভোট তারাই নিয়ে আসবে, এর মধ্যে কোনো ভুল নাই। বিএনপির যে টাকা আছে, এখন আপনি বলেন জামাত ইসলামের টাকা নাই, জামাত ইসলামের টাকা আছে, কিন্তু বিএনপির টাকার সঙ্গে জামাত ইসলামের টাকার কোনো মিল হবে না। কেননা বিএনপির প্রার্থীদেরকে বাংলাদেশের সমস্ত বড় বড় ব্যবসায়ী পয়সা টাকা দেবে। দিবে। হুম। কারণ তারা এবং নিশ্চিত এমনকি যে পাওয়ারের সমস্ত জন্য। যে হুম। সমস্ত ব্যবসায়ীরা আওয়ামী লীগের আমলে শত শত হাজার হাজার কোটি টাকা কামাইছে, হুম। তারাও টাকা দেবে। কারণ এটা তাদের নিজেদের স্বার্থে। তারা হয়তো চিন্তা করতেছে যে বিএনপি যদি গভর্নমেন্ট ফর্ম করতে পারে, তাহলে আমরা হয়তো সেটাই। আমরা হুম। কিছু স্পেস পাবো। এটা হুম। তো শোনেন, সবাই তো বাঁচার চেষ্টা করে। মানুষ যত বিপদেই পড়ুক, সে চেষ্টা করবে যে আমি 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 বাঁচি, আমি যেন বাঁচি, তাই না? তো এখন এই বাঁচার চেষ্টার মধ্যে আপনার চোর ডাকাত খুনি, কে সারাল কে সামনরা কে হিন্দু না কে মুসলমান, এর মধ্যে কোনো পার্থক্য নাই। এটা মানুষের সহজাত প্রবণতা, যে যেখান থেকে যে অবস্থায় পড়ুক সেখান থেকে সে বাঁচবে, বাঁচার চেষ্টা করবে। এর মধ্যে কোনো অপরাধ নাই। একজন যদি আপনার মার্ডার করেও যদি সে জেলে যায়, সেও চেষ্টা করে যে যে সেখান থেকে যেন বের হয়ে আসা যায়। সেও চেষ্টা করে আমি যেন জামিনটা পাই, সেও চেষ্টা করে যেন আমি যেন মুক্তি হয়ে আসি। আরেকটি হ্যাঁ। কথা আরেকটি কথা আপনাকে বলতে চাই। জি। আপনি অনেকক্ষণ এই সমস্ত অ্যানালাইসিস কথাবার্তা বলছেন, কিন্তু তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মিটিং এর পর এমন কোনো কিছু হইতে পারে কিনা সম্ভাবনা, যেমন বিএনপি, এনসিপি, জামাত মিলে নির্বাচনের একটা মানে পরিবেশ তৈরি করে কোয়ালিশন টাইপের গভর্নমেন্ট, জাতীয় সরকার টাইপের গভর্নমেন্ট হইতে পারে? না, এখন ব্যাপার হলো যে এই কোয়ালিশন কেন, সব পার্টি মিলেই গভর্নমেন্ট ফর্ম করতে হবে, বাট দেয়ার মাস্ট বি অ্যান অপোজিশন। হুম। পার্লামেন্টে একটা অপোজিশন লাগবে তো। এখন শেখ হাসিনার মতো যদি আপনার গৃহপালিত অপোজিশন নিয়ে আপনারা করতে চান, তাহলে তো শেখ হাসিনার সঙ্গে আর আপনাদের পার্থক্য থাকবে না। শেখ হাসিনাও তো জাতীয় পার্টিকে অপোজিশনে রাইখা না, উনি। ওরা যদি মনে করে যে না, বিএনপিকে 100 আসন দিয়ে আম, তারা 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 সরকার গঠন করবে, বিএনপি অপোজিশন থাকবে, আগে হয়তো বিএনপিকে এটা বুঝতে দিবে না, কিন্তু সবকিছু ইলেকশনটা হওয়ার পরে না এরকম। না 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 ভাই, একটা কথা বলি আপনাকে, এই ইলেকশনটার মধ্যে কিন্তু ওই যে আসন দেওয়া নেওয়ার কিন্তু ব্যাপার থাকবে না। আপনি দেখেন 2024 সালের ইলেকশনে কিন্তু শেখ হাসিনা এরকম বহু সিট ছেড়ে দিছিল, নৌকা মার্কা দিয়ে দিছিল, কিন্তু ইলেকশনটা ওপেন করে দিয়েছিল আওয়ামী লীগেরই লোক স্বতন্ত্র দাঁড়াইয়া। পাশ করছে। কত নৌকার লোকেরা ফেল করাই দিছে। দিচ্ছে। ইলেকশনের মাঠে, ভোটের মাঠে এগুলো কাজ করে না। আর সবচাইতে বড় মানে সব উদ্বেগজনক ব্যাপার হচ্ছে এই, যেটা আপনার গত তিনটে ইলেকশনে যেটা দাঁড়ায় গেছে, যে ট্রেন্ড দাঁড়ায়, সিস্টেমটা দাঁড়ায় গেছে, সেটা হচ্ছে যে মাঠ পর্যায়ে যে নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা থাকেন, এটা আগে ছিল না, যেটা শেখ হাসিনা এমন শিখাই দিয়ে গেছেন, এই লোকগুলো করাপ্ট হয়ে গেছে। প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সেন্টার অফিসার, এই লোকগুলো যারা থাকে এরা হচ্ছে আপনার মূলত হলো উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের আপনার মাস্টার, প্রিন্সিপাল, প্রফেসর সাহেবরা। এই লোকগুলো আপনার এখন টাকা খাওয়া শুরু করছে। এটা প্রকটভাবে ধরা পড়ছে আপনার গত 24 সালের ইলেকশনে। নিজেরা টাকা খাইয়া আপনার ক্যান্ডিডেটের পক্ষে সিল মেরে ব্যালট পেপার বাক্সে ভরে ভরে দিছে। তো এখন এইখান থেকে ওদেরকে আপনি বের করে আনবেন কিভাবে? ইটস ভেরি টাফ। তারা সামনে ইলেকশনে টাকা খাবে, এবং ওরা খাইতে না চাইলেও ক্যান্ডিডেটরা ওদেরকে দেবে জোর করে। আমি আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি। আপনি যে বললেন যে ইলেকশন, শেখ হাসিনার যে তরিকা ইলেকশন, শেখ হাসিনার তিনটা ইলেকশনে কিন্তু তিন রকম। প্রথমটাতে বিনা 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। জি। দ্বিতীয়টা হলো দিনের ভোট রাতে। তৃতীয়টা হলো আমি ডামি। আমি আর দামি। হ্যাঁ, আমি আর ডামি। এই ইলেকশন করার পরেই তো তার এই পরিণতি। জি। এখন এই যে সমন্বয়কদের একজন, পাটোয়ারি তার নাম, পাটোয়ারি একজন আছে না, ইসের এনসিপির বোধহয় শেষে। আচ্ছা। সে সে কিছুদিন আগে বরিশালে একটা জনসভায় বলছে, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। সে বলছে কি, যে প্রক্রিয়ায় আমরা বিপ্লব করেছিলাম, সেই ধরনের প্রক্রিয়ায় আমরা নির্বাচন করব এবং আমরা পাশ করব। এটা কি আচ্ছা, মনে করে? আমি বলি, প্রথম হুম। কথা হচ্ছে এরা তো মানে ছেলে মানুষ,
হুম। আহ, যে প্রক্রিয়া আন্দোলন করছে সেই প্রক্রিয়া নির্বাচন করবে। তা নির্বাচনের মাঠটা অন্য জিনিস। এটা ওনারা ওনারা তো যখন এই যে আমাদের বয়স কত আমি জানি না, তারা ওই কত 27 ইলেকশন দেখে 28? নাই। হ্যাঁ। এরা শেখ হাসিনার ইলেকশন দেখছে। ইলেকশন কাকে বলে এটা ওনারা দেখেন নাই। কাজেই ইলেকশন কি জিনিস সে সম্পর্কে ধারণা ওদের নাই। দ্বিতীয় কথা হলো যে এই যে আপনার আহ, এদের যে এই সমস্ত কথাবার্তা যে চিন্তা ভাবনা, সেটা হচ্ছে যে ওনারা এখন ক্ষমতায় আছেন বলে তারা মনে করতেছেন যে আমরা এটা আমাদের মতো করে করে ফেলতে পারবো। অনেক স্বপ্ন দেখতেছে। স্বপ্ন দেখতেছে আর কি। কিন্তু ফিল্ডে যখন যাবেন তখন ওনারা টের পাবেন যে বাবা কত ধানে কত চাল। আমি একটা উদাহরণ দিই আপনাকে, মনে করি যে এই আহ, দলের একজন নেতা আছে, মানে মিস্টার এক্স। মিস্টার এক্স এর একটা কনস্টিটিউয়েন্সি আছে কুমিল্লার, আপনার কোনটা এটা বোধহয় একটা কনস্টিটিউয়েন্সি। উনি আশা করতেছেন যে সেখানে ইলেকশন করবেন। ধরেন দেবিদ্দার, যেমন দেবিদ্বার, হাসনাত আব্দুল্লাহ। না, আচ্ছা আচ্ছা, আসাদ নামটাই আব্দুল্লাহ, বলি, তার এলাকা তো দেবিদ্দার, তো তো সে আচ্ছা নিশ্চিতলি সে ওখান আসাদ থেকে করবে। আব্দুল্লাহ অথবা যেই হোক সে, হ্যাঁ। হুম। এখন ওইখানে আছে মোফাজ্জল হোসেন কায়কোবাদ। হ্যাঁ। মোফাজ্জল হোসেন কায়কোবাদ রে যদি ধানের শীষ নাও দেওয়া হয়, সে যদি আপনার এই যে মার্কা নিয়েও যদি ইলেকশন করে, এই যে কাশি মার্কা নিয়েও ইলেকশন করে, কোন মার্কা ছাড়াই যদি ইলেকশন করে, তার প্রতিদ্বন্দ্বী প্রতিটা প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। ওখানে সরকারের আর্মি পুলিশ র্যাব বাইটা খাওয়াইলে পরেও গভর্নমেন্টের পার্টির লোকরে পাশ করানো কোনো ক্রমে সম্ভব না। শেখ হাসিনা তারে দেশ ছাড়া করছে ওই সিটটা পাওয়ার জন্য, তাই না? তো এরকম এটা কোন সমস্ত সিট, এটা সিটে, কোন সিটটার কথা বলছেন? এটা হলো যে আপনার এটা কোন সিটটা আমি হোমনা না হোমনাই মুরাদনগর বোধহয়, বোধহয়, মনে হয় সম্ভবত হোমনা। মুরাদনগর। মোফাজ্জল হোসেন মুরাদনগর কায়কোবাদ হইতে পারে, দ্যাটস রাইট, হ্যাঁ। জাতীয় পার্টি একসময় মন্ত্রী ছিল, হুম। পরে বিএনপিতে জয়েন করে এবং 7 না 8 বারের সে এমপি আর কি। সে এত পপুলার, হুম। সে দেশ থেকে যখন ফিরে আসছে সেই এয়ারপোর্ট থেকে সে বিশাল লক্ষ লক্ষের মিছিল নিয়ে সে এলাকায় গেছে, হুম। এত পপুলার। তা এইরকম প্রতিটা কনস্টিটুয়েন্সিতেই বিএনপির স্টল ওয়ার্ড রয়ে গেছে, বা বিএনপির পোর খাওয়া, 16 বছর 17 বছর মাইর খাইছে, জেল খাটছে। এখন আপনি কোন সিটটা আপনি ছেড়ে দিবে বিএনপি বলেন তো? দিল, ঠিক আছে, এই সিটটা ছেড়ে দিল। মান্না সাহেবের সিট দিছে এটা বগুড়ায়, বলছে যে বগুড়ায় মান্না সাহেবের একটা সিট দিছে। মান্না সাহেবের ওখানে অফিস অফিস ঘুরাই দিছে বিএনপির লোকেরা, যে আসো তুমি ইলেকশন করতে। তা সিট দিলেই হয়ে গেল। জনাব সাইদ তারেক, আমাদের সময় একেবারে কম, আমাদের হাতে মাত্র 1 মিনিট সময় আছে। লাস্ট একটি প্রশ্ন আপনাকে বলি যে জি, এই সরকার কি অন্য কোন শ্রোতা এনে এপ্রিলের ইলেকশনকেও জুন পর্যন্ত বলছিল, কিন্তু এটাকে আবার পিছাইতে পারে যে এই এক সার্কামটেন্স তৈরি হয়েছে, এই জন্য ইলেকশন আরো 6 মাস পরে হবে, এরকম না, কথা? সেরকম সার্কামস্টেন্স যে কোনো সময় হইতে পারে। মনে করেন যে বিরাট সাইক্লোন হয়ে গেল একটা, হুম। ঘূর্ণিঝড় হয়ে গেল, হাজার হাজার লোক মারা গেল, হ্যাঁ। অথবা আপনার হঠাৎ করে আবার করোনার সংক্রমণ বেড়ে গেল। মনে করেন যে মানে প্রতিদিন হাজার হাজার লোক হাসপাতালে ভর্তি হচ্ছে, শত শত লোক মারা যাচ্ছে। ইন দ্যাট কেস তো ইলেকশন করা সম্ভব না। তো এই যে ন্যাচারাল ক্যালামিটি যেটা, সেটা একটা ভিন্ন জিনিস। আদারওয়াইজ আপনার আমার মনে হয় না যে এটার পিছনে কোনো সম্ভাবনা। সাইদ ভাই, আজ এ পর্যন্তই। আপনার কথা শুনলাম, খুব ভালো লাগলো, দর্শকদেরও নিশ্চয়ই ভালো লাগছে। আপনি একজন বর্ষিয়ান সাংবাদিক, তো আপনি, থ্যাংক ইউ, আপনাকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ভালো- আমন্ত্রণ আপ- জানিয়েছেন সেজন্য। আপনি ভালো থাকবেন। ওকে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, শুভরাত্রি। শুভরাত্রি।